2025 বিদায় আর 2026কে স্বাগত। ইতিমধ্যেই আপনি নিশ্চিতভাবে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে একদম ফেস্টিভ মুডে, হলিডে মুডে ঢুকে গেছেন। কিন্তু এই রাজ্যের মাননীয়া দিদিমণি তিনি তিনি বিনিদ্র রজনী কাটাচ্ছেন। কেননা এই যে পার্টিকুলার সময় সেইখানেই কার্যত সিল্ড হয়ে যাবে 2026-এ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্যটা ঠিক কী হতে চলেছে। এবং দিদিমণি নিশ্চিতভাবে চোখের সামনে দেখছেন তার সাজানো সাম্রাজ্য কিভাবে ধ্বংস হতে চলেছে। আর তাই দিদিমণির অবস্থাটা হয়ে গেছে, এই এতদিন আমরা যাকে জানতাম ফার্স্ট বয় হিসেবে থাকে, সে আসলে টুকলি করা ছাত্র। আর যারা পরীক্ষক তারা ধরে নিয়েছেন যে এই ছাত্র টুকলিবাজ, সুতরাং টুকলির মেথডটা এবার বন্ধ করতে হবে। দিদিমণি আপ্রাণ চেষ্টা করছেন, টুকলি আটকাতে দেব না, গায়ের জোরে টুকলিটা চালাবো। কিন্তু কিন্তু যারা পরীক্ষক তারা সমস্ত টুকলির জায়গাগুলো ধরে নিয়েছে। আর তাই এমন এমন ব্যবস্থা করছে, এবং বিশেষ করে এই 7-8 দিনে যে কাণ্ডটি হতে চলেছে, তাতে করে দিদিমণি পরীক্ষায় বসতে পারবেন তো? সেই প্রশ্নটাই উঠে যাচ্ছে। কেন উঠছে এক 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 করে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। এই পিরিয়ডটায় গুরুত্বপূর্ণ কি কাজ হতে চলেছে। বহু কাঙ্ক্ষিত এসআইআর এর হিয়ারিং প্রসেস শুরু হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে খসড়া তালিকা বেরিয়েছে, সেই খসড়া তালিকায় 1,67,00,000 নাম ধরা পড়েছে, যেখানে প্রচুর গোলমাল আছে, প্রচুর বেনিয়ম আছে। কিন্তু তার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ অবশ্যই মূল ভোটার তালিকায় ঠাঁই পাবেন, কোথাও কোথাও কিছু টেকনিক্যাল এরার রয়েছে, সেগুলোকে এলিমিনেট করা হবে। কিন্তু মূল যে জায়গাটা, প্রায় 32 লক্ষ নাম পাওয়া গেছে যাদের পরিবারের সঙ্গে 2002-এর তালিকায় কোনো মিল নেই, কোনো সংযোগ নেই। এখন এই 32 লক্ষের মধ্যে বেশ কিছু মানুষ আছেন, যেমন মতুয়া সম্প্রদায়ের মানুষ, যাদেরকে আমরা জানি যে তারা এসেছেন ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, পরিবার বাঁচাতে, তারা এখানে ঠাঁই পেয়ে যাবেন। কিন্তু বাকি কিন্তু বহু আছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা, যাদেরকে জোর করে এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, এবং সেই পরীক্ষা নিরীক্ষাটা করার জন্য ইলেকশন কমিশন যে ব্যবস্থাটা করছে, সেটা 27শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আর প্রত্যেক দিন 150 জন করে হিয়ারিং করা হবে, এবং এই প্রসেসটাকে শেষ করা হবে। এই 32 লক্ষের যে ব্যাপারটা রয়েছে, এটা যখনই শেষ হয়ে যাবে, তখন ওই 1,67,00,000 যে জায়গাটা রয়েছে, সেইখানটাতে হাত দেওয়া হবে। সুতরাং এই 32 লক্ষটায় অনেকটা মুডটা ঠিক করে দেবে এসআইআর প্রসেসটা কেমন চলছে, এবং সত্যি সত্যিই নির্বাচন কমিশন এই চুরিটা, এই দুর্নীতিটা, এই জালি ভোটটা আটকাতে পারছে কিনা। আর সেইটা করার জন্য আর যে এই রাজ্যের কর্মচারীদের উপর, রাজ্য সরকারের অধীনে যারা আছে, যাদের মধ্যে অনেকেই এত কিছুর পরেও দিদিমণির সঙ্গে আছে, এবং দিদিমণিকে ভোট পার করানোর জন্য বেশ কিছু সময় আইন কানুন ভাঙেন, সুতরাং সেই রিস্কটা আর নেওয়া যাবে না। আর সেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। কাদেরকে? কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাদের এই রাজ্য সরকারের সঙ্গে কোনো লেনাদেনা নেই, যাদেরকে দিদিমণি ভয় দেখাতে পারবেন না যে ভাই তোমরা এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছো, কিন্তু আমরা যদি ভোটটা জিতে চাই 5 বছর আমাদের আন্ডারে কাজ করতে হবে, তখন অওকাতটা বুঝিয়ে দেবো, তখন এর মজাটা টের পাইয়ে দেবো। ফলে প্রভাবিত হয়ে এই মাইক্রো অবজারভাররা অনিয়ম বেনিয়ম কিছু করবেন না। তারা আলটিমেটলি যেটা করবেন, যেটা সঠিক, সেই কাজটাই। আর সেই সঠিক কাজটা করলে কি হবে? আলটিমেটলি দিদিমণির সাম্রাজ্যের পতন হবে। আর সেই জন্য এদেরকে নিয়ে একটা নতুন বাইনাক্কা শুরু করার চেষ্টা করেছিলেন দিদিমণি, একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিলেন, এমনকি এদেরকে থ্রেটও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে যে এই যে মাইক্রো অবজারভার যাদেরকে নিয়োগ করা হচ্ছে, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের সোজা কথায় বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এরা এই রাজ্যেরই বাসিন্দা নন, এই রাজ্যেরই মানুষ নন, এদেরকে ব্যবহার করা হচ্ছে, এরাই আসলে ভোটটা লুট করতে আসছে, এমন একটা হাওয়া তুলে দেওয়া, যাতে করে এদের সুরক্ষা ব্যাহত হয়। কেননা এই 2 নম্বরই করে যারা ভোটার তালিকায় নাম তুলেছে, তারা যখন ধরা পড়বে, তাদের নামগুলো যখন কাটা যাবে, তখন আলটিমেটলি এই মাইক্রো অবজারভারদের উপর অ্যাটাক হয়ে যেতে পারে। এইরকম একটা প্ল্যান করা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদিমণি যখন সভা করছিলেন, বলেছিলেন এই মাইক্রো অবজারভার কারা, একটু খোঁজ খবর নিন তো, আমাকে একটু ডিটেলসগুলো সব বার করে দিন তো। কেন? কিসের দরকার? আলটিমেটলি তাদেরকে থ্রেট পৌঁছে দেওয়া হবে, তাদের বাড়িতে সাদা থান পৌঁছে দেওয়া হবে, আর ওইভাবেই ভোটটা লুট করে নেওয়া হবে। সেইটা পরিকল্পনা ছিল না, সেই সব করে কোনো লাভ হবে না, প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অন্য রাজ্য থেকে অবজারভার নিয়োগ হয়নি,
এই রাজ্য থেকেই অবজারভার নিয়োগ করা হয়েছে। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা এই রাজ্যেই কর্মরত। হ্যাঁ, হতে পারে তারা অন্য রাজ্যের হয়তো বাসিন্দা, সেই তথ্য কিছু জানা নেই, কিন্তু আলটিমেটলি তারা যে এই রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এবং এই রাজ্যের ডেমোগ্রাফি বোঝেন, ভাষা বোঝেন, কাজ বোঝেন, সবটাই বোঝেন, এটা ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়ার পর ওই ভয়টা তো থেকেই যাচ্ছে। সকলেরই পরিবার পরিজন আছে। এই তোলামূলের হারমাদ বাহিনী যদি এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে যায়, এই মাইক্রো অবজারভারদের ফ্যামিলিকে থ্রেট করে, তাহলে কি হবে? এরা কি প্রভাবমুক্ত হয়ে কাজটা করতে পারবেন? সঠিক কাজটা করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। তার জন্য যা যা ব্যবস্থা করার ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে। দিদিমণির ওই থ্রেটকে উড়িয়ে দিয়েছে। বাপি বারিজা স্টাইলে স্টেডিয়ামের বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং মাইক্রো অবজারভারদের নিয়ে 2 দফায় বৈঠক হয়ে গেল নজরুল মঞ্চে। অর্থাৎ পরিষ্কার কথা ভাই, ওইসব থ্রেট ফেটে কিছু হচ্ছে না। আলটিমেটলি ইলেকশন কমিশন কোথাও কোনো ভয় পাচ্ছে না, যেটা সঠিক সেই কাজটাই করা হবে। এবং এই বৈঠকটাকে, এই ট্রেনিংটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে রাজ্যের যিনি সিইও রয়েছেন সেই মনোজ কুমার আগরওয়াল, তিনি তো নিজে ছিলেনই, এমনকি যাকে স্পেশাল অবজারভার হিসেবে নিয়ে আসা হয়েছে এবং এই ভোটার তালিকায় কারচুপি যিনি খপাখপ ধরে নিচ্ছেন না দিদিমণির, তার ফলে খুব গুসা বাজছে যার উপরে, যাকে অনেক কিছু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই মাননীয় সুব্রত গুপ্ত, তিনিও ছিলেন এই ট্রেনিংয়ে। সুতরাং বুঝতেই পারছেন যে মাইক্রো অবজারভারদের যে প্রভাবিত করার চেষ্টা, যে থ্রেট করার চেষ্টা, যে থ্রেট কালচার গোটা পশ্চিমবঙ্গ চেয়ে গেছে, সেই জায়গাটা এবার কাজ করবে না। আর সেটা যদি হয়, এরা যদি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, তাহলে তো মুশকিল আছে। কিন্তু এটা যদিও বা একটা জায়গা ছিল, আলটিমেটলি এই প্রসেসটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এই প্রসেসটা যে ঠিক হচ্ছে না সেইটা করার জন্য বিএলওদের দিয়ে বেশ কিছু জায়গায় কারচুপি করানোর চেষ্টা করা হয়েছিল। এবার ইলেকশন কমিশন সেই জায়গাটাও ধরে নিয়েছে, সেই চুরিটাও ধরে নিয়েছে। আপনারা দেখেছেন বেশ কিছু নাম, মানে আমাদের প্রায় 58 লক্ষ নাম তো বাদ গেছে পশ্চিমবঙ্গে এখনো অবধি। সেখানে এখনো অবধি 70-75টা অভিযোগ জমা পড়েছে ইলেকশন কমিশনের কাছে, যেখানে জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি দেখানো হয়েছে। এবার এটা ইলেকশন কমিশন কি করবে? এই দায়িত্বটা তো বিএলওদের উপরে ছিল, বিএলওরা এই কাজটা করবে। আর সেই বিএলওরা কাদের অঙ্গুলি হেলনে কোন তলার নির্দেশে কি কাজ করেছেন বোঝাই যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে এখনো অবধি মোটামুটি গোটা 7 বা গোটা 9টা অভিযোগ পাওয়া গেছে যার সারবত্তা রয়েছে। এবং সেইগুলোর ক্ষেত্রে কমিশন যেটা করেছে যে দিদি তুমি যাও ডালে ডালে, আমরা যাই পাতায় পাতায়, তুমি যাও পাতায় পাতায়, তো আমরা যাই শিরায় শিরায়, তোমার এক কাঠি উপরে আমরা থাকবো। পরিষ্কারভাবে সেই অভিযোগগুলোকে খুঁজে বার করা হয়েছে, কোন বিএলও এর সঙ্গে যুক্ত ছিল সেটা বার করা হয়েছে এবং সেই বিএলওদের শো কজ করা হয়েছে যে ভাই তুমি কারণটা দেখাও, জীবিত ব্যক্তিকে মৃত তুমি কিভাবে করলে। এখন এনুমারেশন ফর্ম যেটা গেছে সেটা দিয়ে এটার ফয়সালা হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর সেই জায়গায় যদি বিএলওরা দোষী প্রমাণিত হন, এবার শাস্তির ব্যবস্থাটা হয়ে যাবে। আপনারা ওই চিৎকার করছিলেন না, একটা বিএলওকে শাস্তি দিতে পেয়েছে, বিহারে তো জেলে পাঠিয়েছে। দেখুন, নির্বাচন কমিশনকে ভালো করে বুঝুন, এত বড় একটা অপারেশন চলছে, এত বড় একটা কাজ চলছে, সেখানে যাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে তাদেরকে বাবা বাছা করেই তারা কাজ করাতে চায়। কিন্তু বাবা বাচ্চাটাকে যারা বেয়াদবি হিসেবে নেবে এবং এবং যারা চরম বেয়াদবি করবে, তাদেরকে যা যা শাস্তি দেওয়া সেটা হবে। একটা কথাই আপনাদের বলেছিলাম, এসআইআর প্রসেস শেষ হয়নি, এখনই কোনো কনক্লুশন ড্র করবেন না। দেখুন না ইলেকশন কমিশন কি খেলাটা খেলছে, দিদিমণি ছটফটানিটা উপভোগ করুন না। দেখুন সেই জায়গাটাই হচ্ছে, বিএলওদের শাস্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তাদেরকে শাস্তি দেওয়া এবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর এটার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে আগামী 5 জানুয়ারি দিল্লিতে একটা মিটিং হতে চলেছে। কার মধ্যে মিটিং হবে? মনোজ কুমার আগরওয়াল যিনি সিইও রয়েছেন, তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের যারা প্রতিনিধি তাদের একটা বৈঠক হবে। কেননা আপনারা জানেন যে এই রাজ্যে যাতে এই এসআইআর প্রসেসটাকে ঘেঁটে দেওয়া যায়, আটকে দেওয়া যায়, সেই জন্য পুলিশ এবং প্রশাসনকে নির্লজ্জের মতো ব্যবহার করে এই ইলেকশন কমিশনের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যারা অবজারভার এসছেন, স্পেশাল অবজারভার এসছেন, তাদেরকে ঘেরাও করা হচ্ছে, বিভিন্ন রকম রাজনৈতিক প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, দিদিমণি ওই নেতাজি ইন্ডোর থেকে থ্রেটটা দিয়ে দিয়েছেন যে যারা মাইক্রো অবজারভার আছে তাদের ঠিকুজি খুঁজটি খুঁজে বার করো, বাকিটা আমরা বুঝে নেবো, আমার দলের দুষ্টু ছেলেরা, দস্যি ছেলেরা বাকিটা গিয়ে বুঝিয়ে দেবে। এরকমই তো একটা ধারণা, এরকমই তো একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে বলে ইন্টারপ্রেট করছে ইলেকশন কমিশন। আর সেই জন্য এবার বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর সময় হয়ে গেছে, কেননা এটা খুব টাফ পিরিয়ড চলছে। এইটাই এসআইআর এর ভাগ্য, পশ্চিমবঙ্গের ভাগ্য সব কিছু
ঠিক করে দেবে। আর সেই বৈঠকটা হতে চলেছে 5 জানুয়ারি। কিভাবে হবে না হবে সব কিছু ডিটেলস সেইখানে ঠিক করা হবে। আর এইটা যখনই সামনে এসে গেছে, এই খবরটা যখনই সামনে এসে গেছে, তখনই টেনশন বাড়তে শুরু করে দিয়েছে দিদিমণির শিবিরে। কেন? এতদিন আপনারা দেখছিলেন যারা বিএলও নয় তাদেরকে বিএলও সাজিয়ে ওই তোলামুলি মালগুলোকে, যারা বোধহয় ওই দুর্নীতির টাকার চাকরি পেয়েছে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরকে এই ইলেকশন কমিশনের অফিসের সামনে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। 144 ধারা জোন, যেখানে অ্যালাউড নয় এই ধরনের গ্যাদারিং, তা সত্ত্বেও সেখানে কিন্তু এই ধরনের করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, পুলিশ এদেরকে আটকাবার বদলে যেন রেড কার্পেট বিছিয়ে ওয়েলকাম করছে, এমন অভিযোগ ইলেকশন কমিশনের তরফ থেকে বারবার উঠেছে। আর সেটার জন্যই তো ওই কেন্দ্রীয় বাহিনী আসার প্রসেসটা শুরু হয়ে গেছে। এবং কেন্দ্রীয় বাহিনী এলে এই জামাই আদর ছেড়ে দিন, ওই লাঠির সাইজ কত সেটা সকলেই মোটামুটি বুঝে যাবে। এতদিন তোলামুলি পয়সায়, তোলামুলি কালচারে যারা এই বেয়াদবিটা করছিল, সেই বেয়াদবি সাজা ঠিক কী হতে পারে এটা এবার কেন্দ্রীয় বাহিনী বুঝিয়ে দেবে। এটা দিদিমণিও বুঝছেন। আর সেই জন্য দেখুন, এখন এই বিএলওদের প্রোগ্রামে রণক্ষেত্র অবস্থা হচ্ছে, কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ, তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, জামিন অযোগ্য ধারায় মামলা করা হচ্ছে। আরে কেন ভাই? এতদিন যাদেরকে জামাই আদর করে রাখলে আজকে দেখাতে কেন হচ্ছে যে তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা করছি, তাদেরকে আমরা ধস্তাধস্তি করছি? বাংলার মানুষ কিছু বুঝতে পারছে না। আসল জায়গাটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। এতদিন ধরে ভাবছিল যে ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারে না, ভয় পেয়ে গেছে। আপনারাও অনেকে বলছিলেন যে বাংলায় কিছু করার ক্ষমতা নেই। যেটা করার যখন করার সঠিক সময়ে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি বারবার বলেছি, আপনাদের পেশেন্স রাখতে বলেছি, দেখুন সেই জায়গাটাই হচ্ছে। এবার এখানেই যদি ভাবেন যে দিদিমণির যন্ত্রণা শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। ওই যে আপনারা ভাবছিলেন না যে হিয়ারিং প্রসেসে লুটে নেওয়া হবে কিছু ফেক সার্টিফিকেট দিয়ে, ফলস সার্টিফিকেট দিয়ে, এবং সেটা নিয়ে কিন্তু জোর জবরদস্তি একটা প্রেশার ক্রিয়েট করার জায়গা ইলেকশন কমিশনের উপর তৈরি করা হয়েছিল। কিন্তু সেই জায়গাটাও যাতে পুরোপুরি ব্লক করে দেওয়া যায়, সেই জায়গাটায় কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি সজাগ আছে। তারা একটা কলকাতা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টের কাছে গেছে এবং একটা মামলা করে দিয়েছে। এবং সেই মামলাটার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা জানেন যে 11টা ডকুমেন্ট লাগবে, তার মধ্যে এই ওবিসি সার্টিফিকেট, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা বহু জালি লোককে দিয়ে দেওয়া হয়েছে, যারা ভারতীয় নয় তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে ভোট ব্যাংকটাকে বাড়াবার জন্য। তো সেখানে পরিষ্কারভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে জানানো হয়েছে যে দেখুন, এখানে 2011 থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে 2024 অবধি, সেগুলো যে সঠিক পদ্ধতিতে হয়নি সেই নিয়ে তো রায় এসে গেছে। এখন সেই নিয়ে ফাইনাল ফয়সালা আসেনি, সুতরাং এগুলো আর ইউজ করা যাবে না, এই রায়টাকেই আমরা ধরে এগোবো। তাহলে এসআইআর প্রক্রিয়ায় এইটা যেন ব্যবহার করা না হয়, এই ধরনের কোনো ডকুমেন্ট দিলে সেটা যাতে ভ্যালিড না হয়, সেইটা মহামান্য কলকাতা হাইকোর্ট দেখুক। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট ও ইলেকশন কমিশনকে এই নিয়ে ডাইরেকশন দিয়ে দিয়েছে, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়ে ক্লিয়ার কাট স্টান্সটা দিতে হবে। অর্থাৎ ফেক ডকুমেন্ট দিয়ে যারা ভাবছিলেন যে হিয়ারিং প্রসেসটা লুট করে নেওয়া হবে, না, সেটি হতে যাচ্ছে না। ফলে দিদিমণি কোন দিক থেকে আটকাবেন? মাইক্রো অবজারভাররা স্ট্রিক্ট থাকবেন, ফেক ডকুমেন্ট কাজ করবে না, এবং যারা ওই রোহিঙ্গা বাংলাদেশি তাদের এই ভোটার তালিকায় কোনো ঠাঁই হবে না। 26টা হবে কোন পথে? আবার মাটি মানুষের সরকার আসবে কোন পথে? আবার মানুষ আমাদের পাশে আছে, এই গর্জনটা করবে কিভাবে? বুঝতে পারছেন খেলাটা কিভাবে যাচ্ছে? তবে যারা ভাবছেন যন্ত্রণা এখানেই শেষ, একদমই নয়। একদম ওই কেকের উপর চেরি দেওয়া নয়। একদম লাস্ট একটা খবর আপনাদের দিয়ে আজকে প্রতিবেদনটা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা যারা বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা খুব বড় ফ্যাক্টর, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপর বেস করে কিন্তু একটা বড় পার্সেন্টেজের মহিলা ভোট দিদিমণির দিকে যায়। সত্যিই কি তাই হবে? একটা ক্যালকুলেশন দেখুন দিদি, আমাদের দেখুন ভোটের আগে 85,000 পরিবার আপনাকে দেখবো, ক্ষোভে ফেটে পড়লেন ওরা। কারা? আশাকর্মীরা। পরিষ্কারভাবে বলছেন 5,200 টাকা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না, এটা মাস গেলে মাইনে পাই, আমাদের বেতনটা বাড়ান। যদি না বাড়ান তাহলে কিন্তু আমরা অন্যরকম ভাববো, আর যদি বাড়ান তাহলে আপনার পাশে থাকবো। এখন রাজ্যের রাজকোষের যে হালটি দিদিমণি করে দিয়েছেন, সত্যি এদের বেতন বাড়াবার জায়গায় আছে? যদি থাকতেন তাহলে ডিএটি দিয়ে দিতেন দিদিমণি, ওটা দেওয়ার মতো জায়গায় উনি নেই। আর তাহলে এই যে 85,000 পরিবার মানে যদি 3 জন করে মেম্বারও ধরি, 3 8 24, 3 5 15, প্রায় 2.5 লক্ষ ভোট দিদির ভাগ থেকে বেরিয়ে যাচ্ছে।
আর যদি এরা তো বলেছেন যে আপনাকে দেখবো, তাহলে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এরা যদি দিদিকে দেখে তাহলে আর কি করে হাতের বাইরে চলে গেল। দিদি কিছু টাকা বাড়িয়ে দেবে, 200 টাকা 400 টাকা বাড়িয়ে দেবে, কিন্তু দিলেও কি লাভ হবে? তার কারণ হচ্ছে এটা তো অলরেডি দিদিমণির ভোট বাক্সে আছে। এদের মধ্যে অনেকেই অভিযোগ ওঠে যে ওই দিদিমণির দলের ক্যাডার, তাদের বাড়ির লোক চাকরি টাকরি পেয়ে গেছে বা তারাই পেয়ে গেছে, বা এরা লক্ষ্মীর ভাণ্ডারেরই প্রোডাক্ট, লক্ষ্মীর ভাণ্ডার এদের অনেকের কাছেই ঢোকে। সুতরাং সেই জায়গা থেকে এই ভোটটা দিদিমণির কাছে থাকলে আলটিমেটলি হারাবার কিছু নেই। কিন্তু যদি দিদিমণি বাড়াতে না পারেন, এই ভোট ব্যাংকটা কিন্তু বেরিয়ে আসছে। আর এইভাবে যদি একটা একটা সেগমেন্ট ভোটের আগে ক্ষোভে ফেটে পড়ে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই সরকারটা থাকা মানে আমরা কিছু পাবো না, নতুন একটা কিছু ট্রাই করে দেখি, যদি পাই, না পেলে তাদেরকে বদলে দেবো, সে তো পরের কথা। কিন্তু 26টা দিদিমণি পেরোবেন কি করে তাহলে? সেই জায়গাটাই কিন্তু উঠে যাচ্ছে। আর সেই জন্যই এই কথা বলে শুরু করেছিলাম যে আপনি ফেস্টিভ মধ্যে থাকতে পারেন, আপনি উৎসবের মুহূর্তটাকে উপভোগ করতে পারেন, কিন্তু এত কষ্ট, এত যন্ত্রণা, এত হতাশা যার সামনে রয়েছে, তিনি কি সত্যি উৎসবটাকে উপভোগ করতে পারবেন? জিঙ্গেল বেল এই করতে করতে যে সাম্রাজ্যের পতনটা, যেটা এতদিন সাজানো বাগান ছিল, যেটা এতদিন লুটপাটের উৎপাতের ভোটে জিতে আসছিলেন, সেটা যে এক এক করে শেষ হয়ে যাচ্ছে। ফলে এই বছরের শেষ, নতুন বছরের শুরু, সকলের জীবনে উৎসবের আলো নিয়ে আসবে, দিদিমণির জীবনে নয়, এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন ইলেকশন কমিশন এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যে আবহাওয়া, যে হাল হকিকত চলছে সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।